ছোটবেলায় তারা একই অনাথ আশ্রমে থাকতো। তারা কথা দিয়েছিল একে অপরকে যে সারা জীবন একসাথে থাকবে। কিন্তু ভাগ্যের খেলায় তারা আলাদা হয়ে যায়। বড় হয়ে কি তারা একে অপরকে খুঁজে পাবে? ভীষণই ইমোশনাল একটা চাইনিজ ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা দুটি বাচ্চাকে দেখতে পাই, যারা জঙ্গলের মধ্যে কিছু লোকের থেকে পালানোর চেষ্টা করছিল, এবং কিছু গুন্ডা মশাল হাতে বাচ্চা দুটিকে খোঁজার চেষ্টা করছিল। এমন সময় তারা বাচ্চা মেয়েটির আওয়াজ শুনতে পায় এবং সেই দিকে ধাওয়া করে। বাচ্চা ছেলেটি অর্থাৎ এডি খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। সে বাচ্চা মেয়েটি অর্থাৎ জেনিকে বলে যে তুমি পালিয়ে যাও, কিন্তু জেনি বলে যে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তখনই এডি অজ্ঞান হয়ে পড়ে যায়। ততক্ষণে গুন্ডারাও তাদের কাছাকাছি চলে এসেছিল। জেনি এদিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে উঠছে না দেখে জেনি এদিকে ঝোপের ধারে লুকিয়ে রাখে এবং সে এডিকে বাঁচানোর জন্য গুন্ডাদের সামনে যায়, যাতে গুন্ডারা তাকে দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং এডি বেঁচে যায়। আমরা দেখতে পাই যে জেনি আর এডির গলাতে একই রকম দেখতে দুটো কাঠের রকেট ছিল। এবার গুন্ডারা জেনিকে দেখতে পায় এবং তার পায়ে আগুনের মশাল দিয়ে মারে। জেনি খুবই কাঁদতে থাকে। এবার গুন্ডাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে এডি আর জেনি অনাথ ছিল এবং এই লোকগুলি তাদের বিক্রি করার চেষ্টা করছিল। তারা জেনিকে ধরেই ফেলেছিল, কিন্তু তখনই তারা এডির আওয়াজ শুনতে পায় এবং তারা দুজনকেই ধরে ফেলে। এরপর আমরা 17 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা জেনিকে দেখতে পাই। ছোটবেলার এই ট্রমাটিক দৃশ্য সে তার স্বপ্নে দেখছিল এবং সে চমকে ঘুম থেকে উঠে পড়ে। তার গলায় এখনো সেই লকেটটা ছিল। সে মনে মনে বলে যে এডি, তুমি কোথায়? তুমি জানো আজ আমার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে। অন্যদিকে আমরা এডিসন সংকে দেখতে পাই, যে কিনা সং গ্রুপের চেয়ারম্যান। তার হাতেও আমরা ওই একই লকেট দেখতে পাই। সেটা হাতে নিয়ে সে ভাবে যে 17 বছর হয়ে গেল, জেনি আমি এখনো তোমাদের খুঁজে পেলাম না। এবার এডিসন তার ম্যানশনে ফিরে আসে এবং আমরা বুঝতে পারি যে এডিসনের সাথেই জেনির বিয়ে হয়েছিল, কিন্তু জেনির বর্তমান নাম সিডনি, জেনি নয়। এবং এডিসনের কাছে এই বিয়েটা কেবলমাত্র একটা ব্যবসায়িক চুক্তি ছিল। তারা একে অপরকে বড় হয়ে কেমন দেখতে তা জানতো না, তাই জন্য তারা চিনতেও পারেনি যে তারা আসলে ছোটবেলারই সেই এডি আর জেনি। এডিসন বাড়ি আসার পরই একজন কর্মচারী এডিসনকে বলে যে মিস সিডনি উপরের ওই ঘরটাতে একা আছে। এবার ওই ঘরটার কথা শুনেই এডিসন প্রচণ্ড রেগে যায়। ওদিকে সিডনি বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেছিল এবং আমরা বুঝতে পারি যে সিডনির পা গুলি আর কাজ করে না, হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। এবার তখনই সেখানে এডিসন আসে এবং চেঁচামেচি শুরু করে যে ওকে এই রুমে কে থাকতে দিয়েছে, তোমাদের এত সাহস কি করে হয়? তোমরা জানো না এই রুমে কারোর আসা বারণ? তার কর্মচারীরা বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। আমরা বুঝতে পারি যে এডিসন খুবই রাগী এবং মেজাজি লোক ছিল। একজন কর্মচারী বলে যে আসলে আমি ভেবেছিলাম এই ঘরটা আপনি আপনার স্ত্রীর জন্যই তৈরি করছেন। এডিসন বলে যে না, ও এই ঘর ডিজার্ভ করে না, আর ওকে যে এখানে থাকতে বলেছে সেও শাস্তি পাবে। এবং সে তাদের হাউসকিপার বেলাকেও শাস্তি দেয়। সে তার কর্মচারীদের সিডনির জন্য অপর একটি রুমের ব্যবস্থা করতে বলে। আসলে এডিসন এই ঘরটি জেনির জন্যই সাজিয়ে রেখেছিল, কিন্তু সে তো জানতো না যে সিডনি জেনি। এবার বেলা ভাবে যে সিডনির জন্যই তাকে অপমানিত হতে হয়েছে। তার চাকরি প্রায় চলেই যাচ্ছিল, তাই বদলা নেওয়ার জন্য সে জেনের জন্য রাখা একটি ড্রেস সিডনিকে পরতে দেয় এবং তাকে বলে এডিসনের জন্য রান্না করে নিয়ে যেতে, যাতে এডিসনের রাগ কমে। সিডনিও সেই কথা মতো স্যুপ প্রিপেয়ার করে এবং সেই জামাটি পরে এডিসনের কাছে নিয়ে যায়। বেলে জানতোই যে এই ড্রেসে তাকে এডিসন যদি দেখে তাহলে এডিসন প্রচণ্ড রেগে যাবে। এবার সিডনি এডিসনের রুমে যায় এবং এক মুহূর্তের জন্য সিডনিকে দেখে এডিসনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে জেনি একই রকম একটা জামা পরে তাকে দেখাতে এসেছিল এবং সে জেনিকে বলেছিল যে তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে। কিন্তু তখনই এডিসন বাস্তবে ফিরে আসে এবং সে দেখে যে এটা তো তার জেনি না, এটা সিডনি। সে এতটাই রেগে যায় ওই জামা সিডনিকে পরতে দেখে যে গরম স্যুপের বাটি সে প্রায় সিডনির গায়ে ছুঁড়ে দেয়, যেটা সিডনির চোখে লাগে। এবার এডিসন সিডনির গলা টিপে ধরে এবং তাকে হুইল চেয়ার থেকে ফেলে দেয়। তখনই সিডনির গলার লকেটটা তার গলা থেকে খুলে গেছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে লকেটটা আবার জামার ভেতরে ঢুকিয়ে নেয়। এডিসন সিডনি চুলের মুঠি ধরে তাকে আজে বাজে কথা বলতে থাকে।
সিডনি বলে যে তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তাই বলে আমাকে এরম অপমান করতে পারো না। এডিসন বলে যে তাহলে তোমার বাবা মনে হয় তোমাকে সত্যি কথাটা বলেনি। তোমার বাবা তোমাকে কেবলমাত্র একটা জমির বদলে আমার কাছে বেচে দিয়েছে। এই কথা শুনে সিডনি প্রচন্ড রেগে যায় এবং এডিসনকে এক চড় মারে এবং বলে যে তুমি আমাকে অপমান করছো ঠিক আছে, কিন্তু আমার বাবার নাম মুখে আনবে না। এবং তখনই এডিসন সিডনিকে তার বাবার একটি কল রেকর্ডিং শোনায়, যেখানে তার বাবা বলছে যে আমার মেয়ে বিকলাঙ্গ, তাই অর্ধেক দিনমোহর দিলেই তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেবো, তুমি খুবই সস্তা ডিল পাচ্ছ। এই কথা শুনে সিডনি অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এডিসন বেলাকে ডেকে বলে যে ওই ড্রেসটা ওর গা থেকে খুলে নাও, আর ওকে ভালো করে এই বাড়ির নিয়ম কানুনগুলো বুঝিয়ে দাও যে কি করা উচিত আর কি করা উচিত না। কর্মচারীরা সিডনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই এডিসন খেয়াল করে যে মাটিতে একটা দড়ি মতো পড়ে আছে এবং সে দেখে যে এই দড়িটা তারই লকেটের দড়ির মতো। তার সন্দেহ হয় যে তাহলে কি সিডনিই জেনি। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই যে তার দুজন চেলাকে নিয়ে সিডনির ঘরে যায়। চুপ পড়ায় সিডনির চোখ ঝরে যাচ্ছিল, কিন্তু বেলা তাকে কোনো রকম সাহায্য করে না, উল্টে তাকে আরো অত্যাচার করতে থাকে। আসলে বেলা গোপনে এডিসনকে ভালোবাসতো। বেলা সিডনির গাল টিপে ধরে এবং তাকে উল্টো পাল্টা বলতে থাকে। সিডনি তাকে সরানোর জন্য এক চড় মারে, কিন্তু তাতে বেলা আরও রেগে যায় এবং তাকে তারা ওয়াশরুমে নিয়ে যায় এবং তার উপর অনেক অত্যাচার করতে থাকে। সিডনি বলে যে আমি এডিসনের স্ত্রী, তোমরা আমার সাথে এরকম করতে পারো না। বেলা বলে যে এডিসন শুধু আমার। এবার বেলা যেহেতু বিকলাঙ্গ ছিল, তার পা কোনো কাজ করতো না, তাই সে শারীরিকভাবে কোনো প্রতিবাদও করতে পারে না। তাকে তারা জলে ভিজিয়ে দেয়, বুলি করে, এমনকি টয়লেটের মধ্যেও তার মুখ ঢুকিয়ে দেয়। বেলা বলে যে তুমি তো বিকলাঙ্গ, তোমার পায়ে তো কোনো সেন্সেশন থাকার কথা না। এই বলে সে একটি লাঠি নিয়ে বেলার পায়ে মারতে শুরু করে। সিডনি হেল্পের জন্য বারবার চেঁচাতে থাকে এবং এডিসন তার আওয়াজ শুনতে পায়। এডিসন সঙ্গে সঙ্গে তার ঘরের সামনে ছুটে আসে। এবার এডিসন এসে নক করতেই বেলার দুই চেলা সিডনির মুখ বাথটাবের জলে চুবিয়ে দেয়, যাতে তার আওয়াজ বাইরে শোনা না যায়। বেলা ঘর থেকে বেরিয়ে আসে এবং বলে যে আপনি এখন ভেতরে যেতে পারবেন না, কারণ সিডনি স্নান করছে। এডিসন বলে যে আমার স্ত্রী যাই করুক, আমি ভেতরে যখন খুশি যেতে পারি। এই বলে সে বেলাকে সরিয়ে দরজা খুলতে যায়, কিন্তু তখনই তার কাছে একটা কল আসে এবং কলে তাকে বলা হয় যে স্যার, আমরা আসল জেনিকে খুঁজে পেয়েছি, তার কাছেও ওরকম একটা লকেট আছে। এবার এডিসন ভাবে যে তাহলে এটা হয়তো একটা সাধারণ দড়ি হবে, সিডনি আসল জেনি না, এবং সে সঙ্গে সঙ্গে ওই দিকে রওনা দেয়। বেলা ভাবে এবারের মতো তো বাঁচা গেল, এবং সে আবারও ভেতরে যায় এবং সিডনিকে বুলি করতে শুরু করে। অন্যদিকে এডিসন বাড়ি থেকে বেরোচ্ছিল ওই জেনির সাথে দেখা করার জন্য, এবং তখনই তার পকেট থেকে ওই দড়িটা পড়ে যায়। একটি কর্মচারী সেটা দেখতে পায় এবং সে তুলে এডিসনকে দড়িটা দেয়। এডিসন লক্ষ্য করে যে দড়িটাতে রক্তের দাগ, এবং তার মনে হয় যে সিডনির সাথে এতক্ষণ সে যেরকম ব্যবহার করেছে সেটা খুব একটা ভালো না। তাছাড়া তার আর একটা সন্দেহ হয়, সে বেলাকে যখন ওই ঘরের বাইরে দেখেছিল সে বেলার হাতেও রক্ত দেখেছিল। সে তাড়াতাড়ি আবারও ওপরে ছুটে যায়। ততক্ষণে বেলারা সিডনিকে জোর করে চুলের মুঠি ধরে নিচে নামাচ্ছিল। এমন সময় বেলা দেখে যে সিডনির গলায় ওই লকেটটা, এবং বেলার মনে পড়ে যে এই লকেটটাই তো এডিসন খুঁজছে, এবং বেলা লকেটটা কেড়ে নিতে যায়, কিন্তু সিডনি সেটা নিতে দেয় না। খুনি এডিসন সেখানে আসে এবং দেখেই বুঝতে পারে যেখানে কি চলছে। সে বেলাকে ঠাস করে এক চড় মারে। বেলা বলে যে আপনিই তো আমাকে বলেছিলেন ওকে উচিত শিক্ষা দিতে। এডিসন বলে যে তুমি আমার স্ত্রীকে শিক্ষা দেওয়ার কে, ভুলে যাবে না তুমি আমাদের বাড়ির পোষা কুকুর ছাড়া আর কিছুই না। এবং সে বেলাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তিনজনকেই একদমই চাকরি থেকে তাড়িয়ে দেয়। সিডনি মনে মনে ভাবে যে ওকে যতটাও খারাপ ভেবেছিলাম ততটাও হয়তো খারাপ না। কিন্তু তখনই এডিসন বলে যে আমাদের ডিভোর্স নেওয়া উচিত। আমি তোমাকে আর্থিকভাবে সাহায্য করব যাতে তোমার অসুবিধা না হয়, কিন্তু এই বিয়ে সম্ভব না। তখনই এডিসনের কাছে কল আসে যে জেনি বলে যে মেয়েটার খোঁজ পাওয়া গেছে, সে আজ অপেক্ষা করে করে চলে গেছে। সে পরের শনিবার এডিসনের সাথে দেখা করবে। অন্যদিকে আমরা সিডনিকে দেখতে পাই। ডক্টর তাকে 1 সপ্তাহ রেস্ট নিতে বলেছিল। সিডনি মনে মনে ভাবে যে আমার যদি ডিভোর্স হয়ে যায় আমি এডিসনের থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেব না, আর বাবার কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তাই আমাকে নিজেই কিছু করতে হবে।
এর পরের শনিবার আমি রেড বিন টাউনে যাব। ওখানেই আমি কিছু একটা ব্যবস্থা করব। এবার আমরা নেক্সট শনিবারের দৃশ্য দেখতে পাই। সিডনি রেড বিন টাউনে পৌঁছে যায় এবং সে তার স্টাফদের বলে বাড়ি চলে যেতে। এবার সে একাই সবটা সামলে নিতে পারবে। তার মনে পড়ে ছোটবেলাতে সে এডির সাথে এই একই জায়গায় আসতো। এডি খুব সুন্দর কাঠ খোদাই করে জিনিসপত্র পুতুল বানাতে পারত এবং কাঠ খোদাই করে মূর্তি বানানো সে সিডনিকেও শিখিয়েছিল। সিডনি ভেবেছিল যে তার এই হ্যান্ডক্রাফট সেল করার জন্য সে একটা স্টল এখানে দেবে এবং ওই একই জায়গাতে এডিসনও এসেছিল, কারণ যে মেয়েটি নিজেকে জেনি বলে দাবি করছে সেও এখানে দেখা করার কথা বলেছিল। এবার সিডনি তো নিজের স্টলে বসেছিল, কিন্তু তখনই তাকে কিছু লোকাল গুন্ডা দূর থেকে লক্ষ্য করে এবং বলে যে আমাদের এলাকায় আমাদের পারমিশন ছাড়াই বসেছে। এবং তখনই সেখানে হাজির হয় বেলা। সে গুন্ডাগুলিকে বলে যে তোমরা যদি আমার কাজ করে দিতে পারো তাহলে এই টাকাটা তোমাদের, এবং সে তাদেরকে এক ব্যাগ টাকা দেয়। বেলা বলে যে ওই বিকলাঙ্গকে উচিত শিক্ষা দিতে হবে, আর ওর গলায় একটা কাঠের রিংয়ের লকেট আছে, ওইটা যদি আমাকে এনে দিতে পারো তাহলে তোমাদের 1 মিলিয়ন টাকা দেব। এবার গুন্ডাগুলি বেলার কথা মতো সিডনির কাছে যায় এবং তার স্টল ফেলে দেয়। তারা বলে যে আমাদের এলাকায় আমাদের পারমিশন না নিয়ে দোকান দিয়েছো। সিডনি বলে যে আমার কাছে সরকারের পারমিশন আছে এবং সে তার ফোন থেকে সেটা দেখাতে চায়, কিন্তু গুন্ডাগুলি তার ফোন ভেঙে দেয় এবং তার সব জিনিস ভাঙতে থাকে, তাকে হুইল চেয়ার থেকেও ফেলে দেয়। অন্যদিকে কাছাকাছি একটি ক্যাফেতে এডিসন বসেছিল এবং তখনই সেখানে একটি মেয়ে আসে, যার কাছেও সেম দেখতে একটি লকেট ছিল। এবার মেয়েটি যখনই বুঝতে পারে যে এডিসন আসলে সং গ্রুপের সিইও, সে তখনই পা মচকানোর অভিনয় করে। এডিসন তাকে কোলে তুলে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য যায়, কিন্তু সে ভাবছিল যে এটাই আসল জেনি। এবার সে যখন মেয়েটিকে নিয়ে যাচ্ছিল তখনই সে দেখতে পায় যে কিছু গুন্ডা সিডনির ওপর আক্রমণ করছে, কিন্তু এডিসন সিডনিকে সাহায্য করতে না গিয়ে মেয়েটিকেই ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ওদিকে গুন্ডারা স্টল ভাঙচুর করে এবার সিডনির দিকে হাত বাড়ায়। তারা সিডনিকে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। সিডনি একজনের হাতে কামড়ে দেয় এবং সেই লোকটি রেগে গিয়ে একটি কাছের পাটাতন দিয়ে সিডনিকে মারে এবং তার মাথাও ঠুকিয়ে দেয়। সিডনি হাতের কাছে একটি দা পায় এবং সে সেটা দিয়ে লোকটির হাতে মারে। সবাইকে তার থেকে দূরে সরে যেতে বলে। সে বলে তোমরা যদি আমার কাছে আসো আমি নিজেকেই নিজে মেরে ফেলবো। অন্যদিকে গাড়িতে ওই মেয়েটি এডিসনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, কারণ এডিসন একজন খুবই ধনী ব্যক্তি ছিল, তাই জন্য মেয়েটি তার ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। এবার এডিসন তখনই মেয়েটির গলার ওই রিংটা দেখতে চায়। এডিসন বুঝতে পারে যে এটা আসল রিং না, সুতরাং এটা আসল জেনি না, কারণ এই লকেট রিংটি সে নিজের হাতে বানিয়েছিল এবং ছোটবেলায় সে নিজেই জেনিকে এটা গিফট করেছিল, তাতে তার নাম খোদাই করা ছিল। কিন্তু এই মেয়েটির কাছে যে রিংটি আছে সেটিতে কোনো নাম খোদাই করা নেই। এডিসন মেয়েটিকে তক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দেয় এবং সিডনিকে বাঁচানোর জন্য রওনা দেয়। এডিসনের লোকজনেরা সেই গুন্ডাদের ধরে এবং তাদের শায়েস্তা করে। এডিসন বলে যে কারো এত সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার। গুন্ডাটি বলে যে এই হ্যান্ডিক্যাপ্ট মেয়ে তোমার বউ, এবং এডিসন তাকে এক লাথি মারে। গুন্ডাটি বলে যে আমি কিছু করিনি, আসলে আমাকে একজন বলেছে, আমাদেরকে টাকা দিল এই কাজটা করার জন্য। এডিসন তার লোকদের আদেশ দেয় যে যে করে হোক ওর পেট থেকে কথা বার করো যে কে ওকে পাঠিয়েছে, এবং সে সিডনিকে কোলে নিয়ে হসপিটাল চলে যায়। কিন্তু তখনই সিডনির গলা থেকে সেই লকেটটি খুলে পড়ে যায়। এবার বেলা দূর থেকে সবটাই দেখছিল এবং সে ওই লকেটটা কুড়িয়ে পায়, ফলে তার কাজ অনেক সহজ হয়ে যায়। এবার আমরা দেখতে পাই হসপিটালের দৃশ্য। হসপিটালে সিডনিকে ভর্তি করানো হয়েছিল। সেই সময় সেক্রেটারি ওয়াং এসে এডিসনকে একটি বক্স দেয় এবং বলে যে সিডনি রেড বিন টাউনে এই কাঠের পুতুলগুলোই বিক্রি করতে গেছিল। এবার সেই পুতুল দেখে এডিসন চিনতে পারে, কারণ এরকম পুতুল তারাই ছোটবেলায় বানাতো। সে জেনিকে এরকম পুতুল বানানো শিখিয়েছিল। সিডনির ঘুম ভাঙলে এডিসন তাকে জিজ্ঞাসা করে যে এগুলো তোমাকে কে বানানো শিখিয়েছে, এবং সিডনি বলে যে ছোটবেলায় আমাকে একজন শিখিয়েছিল। এডিসন তাকে জিজ্ঞাসা করে যে তার নাম কি। এবার সিডনি নাম বলার আগেই ওয়াং সেখানে আসে এবং বলে যে খুব দরকারি কথা, বাইরে আসতে। এডিসন সিডনির মাথায় আদর করে দিয়ে বলে যে আমি এক্ষুনি আসছি। সিডনি মনে মনে বেশ খুশি হয়, কিন্তু তখনই সে খেয়াল করে তার গলায় লকেটটা নেই। ওদিকে ওয়াং এডিসনকে বলে যে নিচে সিডনির বাবা এসেছে এবং সে লোকজন নিয়ে খুব ঝামেলা করছে, সিডনির জন্য জাস্টিস চাইছে।
এডিসন বলে যে ওর বাবার আবার এত দরদ উথলে উঠল কি করে, এবং ওয়াং বলে যে আসলে দরদ কিছুই না, আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাইছে। এডিসন দেখে যে সিডনির বাবা কিছু লোকজন নিয়ে প্রচন্ড ঝামেলা করছে এবং এডিসনকে দোষারোপ করছে যে তোমার সাহস হয় কি করে আমার মেয়ের এই অবস্থা করার। অন্যদিকে সিডনি বেড থেকে নেমে পড়ে এবং একজন নার্সকে জিজ্ঞাসা করে যে তার জামা কাপড় জিনিসগুলি কোথায় রাখা হয়েছে। নার্সটি বলে যে আপনার জামা কাপড় নোংরা হয়ে গেছিল, তাই ওগুলি ফেলে দেওয়া হয়েছে। সিডনি তাকে জিজ্ঞাসা করে যে কোথায় ফেলা হয়েছে, এবং নার্সটি বলে যে হসপিটালের বাইরে যে ডাস্টবিনটি আছে সেখানে ফেলা হয়েছে। তাই জন্য সিডনি নিচে যায় তার জামা কাপড়ের মাঝে লকেটটা খুঁজতে, এবং নিচে গিয়ে সে দেখতে পায় যে তার বাবা সেখানে এসছে এবং এডিসনের সাথে তার কথা কাটাকাটি হচ্ছে। এডিসন সিডনির বাবাকে বলে যে আপনার নিজের কথাগুলো কি আপনি ভুলে গেছেন, সেগুলোর প্রমাণও কিন্তু আমার কাছে আছে। সিডনি আপনার মেয়ে, আর আপনি ওকে একটা খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছেন নিজের ব্যবসার জন্য। সিডনির বাবা বলে যে সিডনির উপর যে এত অত্যাচার হয়েছে এগুলো যদি আমি একটা প্রেস কনফারেন্স থেকে বলে দিই তাহলে কি সেটা তোমার পক্ষে ভালো হবে? কালকের কাগজের হেডলাইনে যদি বেরোয় যে কোম্পানির মালিকের বউয়ের এরকম দশা, সেটা কি তোমার ইমেজের জন্য ভালো হবে? সোজা কথায় বলছি, তোমার দুটো সোনার খনি আমার নামে করে দাও, তাহলে আমি আর কোনো ঝামেলা করব না। সেই সময় সিডনি সেখানে আসে এবং বলে যে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। সিডনি তার বাবার ব্যবহারে প্রচন্ড কষ্ট পেয়েছিল। সে তার বাবাকে বলে যে আমি কি তোমার কাছে সবসময় একটা খেলার ঘুঁটিই ছিলাম? তুমি তো আমাকে বলতে তুমি আমাকে সবচেয়ে ভালোবাসো, আর এখন তুমি আমাকে নিয়ে ব্যবসা করতে চাইছো। তখনই আশেপাশের লোকেরা সিডনি বিকলাঙ্গ দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আসলে সিডনির বাবা সবসময় সিডনিকে ঘর বন্দি করে রাখতো, কারোর সামনে আসতে দিত না। তার বাবা বলতো যে এটা আসলে সিডনিকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু আসলে যাতে লোকে জানতে না পারে যে সিডনি বিকলাঙ্গ, তাই জন্য তাকে ঘর বন্দি করে রাখা হতো। সিডনির বাবা তাকে বলে যে তুই আমার পরিবারের লজ্জা, তুই কোনো কমবেন না। এডিসনের সাথে যে তোর বিয়ে হয়েছে এটাই অনেক বড় কথা। তুই মরলি কি বাঁচলি তাতে আমার কিছুই আসে যায় না। সিডনির বাবা এডিসনের দিকে তার কন্ট্রাক্ট পেপারটা বাড়িয়ে দেয় যাতে সোনার খনিগুলি এডিসন সিডনির বাবার নামে করে দিতে পারে। সিডনি এডিসনকে সাইন করতে বারণ করে এবং বলে যে আমি এসবের যোগ্য নই। এডিসন তাকে বলে যে তুমি অবশ্যই এসবের যোগ্য, তুমি আমার স্ত্রী, তোমার তুলনায় ২-৩টে সোনার খনি আমার কাছে কোনো ব্যাপারই না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। এই বলে সে সিডনির বাবার আনা কন্ট্রাক্টে সাইন করে দেয়। তার বাবা তো খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই এডিসন তাকে বলে যে আমি বলেছিলাম যে সাইন করব, কিন্তু তারপর তুমি এখান থেকে যেতে পারবে কিনা সেটা কিন্তু আমি বলিনি। এবং সে তার গার্ডদের বলে যে সিডনির বাবাকে সোজা পুলিশের কাছে নিয়ে যেতে। সিডনির বাবা এবার ভয় পেয়ে যায় এবং সে সিডনির কাছে গিয়ে বলে যে আমি তোমার বাবা, আমার সাথে এরকম করতে পারো না। সিডনি বলে যে আমার কোনো বাবা আর নেই, কারণ তুমি তো আমাকে এডিসনের কাছে বেচেই দিয়েছো। এবং তারা সিডনির বাবাকে পুলিশের কাছে দিয়ে দেয়। এবার এডিসন বাইরে গিয়ে দেখে যে পেশেন্টের পোশাক পরা একটি মেয়ে ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে জেনির লকেট, এবং মেয়েটি পাগলের মতো সেই লকেটটা আগলাচ্ছে। এডিসন বুঝতে পারে এটাই তার আসল জেনি, এবং মেয়েটি সামনে ঘুরলে আমরা দেখতে পাই যে এটাই হলো বেলা। এডিসন এগোতেই বেলা ভয় পেয়ে মাথা নিচু করে বসে পড়ে এবং বলে যে আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। এডিসন গিয়ে তার হাতের লকেটটা দেখে এবং সে দেখে যে এই লকেটটাই সেই লকেট যেটা সে জেনিকে দিয়েছিল, কারণ এতে তার নাম খোদাই করা আছে। বেলা বলতে থাকে যে এটা আমাকে এডি দিয়েছিল, এটা ও আমাকে সবসময় পরে থাকতে বলেছে। তখনই এডি তাকে তার নিজের লকেটটা দেখায় এবং বলে যে আমি এডি, আমি তোমার এডি, আমি এসে গেছি। বেলা বলে যে তুমি আমার এডি, আমার এডি এসে গেছে, এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। বেলা পুরোই পাগলের মতো অ্যাক্টিং করছিল। এডিসন বলে যে আমি কখনো তোমাকে আর আঘাত করব না, এবং এডিসন তাকে কোলে তুলে ভেতরে নিয়ে যায়। তখনই বেলা মনে মনে ভাবে যে তাহলে পাগলের মতো অ্যাক্টিং করাটা কাজে দিয়েছে। এবার এডিসন বেলাকে সিডনির ঘরে নিয়ে যায়। সিডনি বেলাকে দেখে অবাক হয়ে যায় এবং তাদের দুজনকে এত ক্লোজ দেখে সে বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তখনই বেলা বলে যে আমি এই রুমটায় থাকবো, আমি ওকে ঘৃণা করি, আমি এই ঘরটাতেই থাকবো। আসলে ডাক্তার বলেছিল যে বেলার কিছু মানসিক সমস্যা হয়েছে, তাই তাকে যত্ন করতে, তার কেয়ার করতে। এডিসন সিডনিকে বলে যে এই রুমটা তুমি ছেড়ে দাও। সিডনি বলে যে না, আমি কোথাও যাব না। এডিসন প্রচন্ড রেগে যায় এবং বলে যে লজ্জা করে না, তোমার জন্যই আজ বেলার এরকম অবস্থা।
সিডনি বলে যে আমার জন্য? আর তুমি ভুলে গেলে যে ও ম্যানশনে আমার সাথে কি করছিল? এই কথা শুনেই বেলা আবারও পাগলের অ্যাক্টিং করতে থাকে এবং এডিসন তাকে সামলাতে চলে যায়। এডিসন বেলাকে বলে যে তুমি 2 মিনিট রুমের বাইরে অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। সিডনি বলে যে আমি এখান থেকে যাব না, ওই সবসময় আমাকে বুলি করতো, আমি ওর কিছুই ক্ষতি করিনি। এডিসন বলে যে তাতে কি হয়েছে, তুমি সেটাই ডিজার্ভ করো। সিডনি এই কথা শুনে অবাক হয়ে যায়। এডিসন বলে যে যা হওয়ার হয়ে গেছে, তুমি খালি এই ঘরটা ছেড়ে দাও, এমনিও তুমি ঠিক হয়ে গেলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এডিসন তখনই আবারও সেই কাঠের পুতুলটা দেখতে পায় এবং বলে যে তুমি তো আমাকে বললে না যে এটা তোমাকে কে বানানো শিখিয়েছে। সিডনি বলে যে তোমার জানার দরকার নেই। সিডনি তাকে বলে যে তুমি তাহলে বাবার সামনে যে কথাগুলো সকালে বললে সেগুলো সব মিথ্যা ছিল, আমিও তোমার কাছে লজ্জার বিষয়। এডিসন বলে যে তুমি আমার কথার ভুল মানে বুঝেছো, এবং এই বলে সে সিডনিকে এই ঘর থেকে সরিয়ে দেয়। বেলা সিডনির সামনেই তাকে জড়িয়ে ধরে এবং সিডনি সেখান থেকে চলে যায়। বেলা মনে মনে ভাবে যে এমন নয় তো যে এডিসন সত্যিই সিডনির প্রেমে পড়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে বেলা তার হসপিটাল রুমে এবং তার হাতে একটি ড্রিঙ্কের গ্লাস। সে ড্রিঙ্কে কিছু উত্তেজনামূলক ওষুধ মিশিয়ে দেয় এবং তারপর বেডসাইড টেবিল থেকে ফুলদানিটি মাটিতে ফেলে ভেঙে দেয়। সে ইচ্ছা করে কাঁচের ওপর পা ফেলে রক্তাক্ত করে এবং সে কোনায় বসে আবারও পাগলের মতো অ্যাক্টিং করতে থাকে এবং কাঁদতে থাকে। এডিসন কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে এবং বলে যে এরকম কেন করছো। এডিসন ভাবে বেলার হয়তো আবারও কিছু মানসিক সমস্যা হচ্ছে এবং বেলা যাতে ড্রিঙ্ক না করে সেই জন্য সে নিজেই পুরো ড্রিঙ্কটা খেয়ে নেয়, এবং এটাই বেলা চাইছিল। এডিসন বেলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং বেলাও তাকে সেখানেই থাকতে বলে। আসলে বেলার প্ল্যান ছিল যাতে উত্তেজনামূলক ওষুধ খেয়ে এডিসন উত্তেজিত হয়ে যায় এবং বেলার সাথে সে ক্লোজ হয়ে পড়ে। এবার মাঝরাতে এডিসনের ঘুম ভেঙে যায় এবং সে খুবই উত্তেজিত ছিল। বেলা তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু এডিসন বেলাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সিডনির রুমে গিয়ে ঢোকে। সিডনি অবাক হয়ে যায় যে এত রাতে এডিসন কেন তার ঘরে এসেছে। এডিসন এসেই তার ওপর জোরাজুরি করার চেষ্টা করে। সিডনি বলে যে আমরা স্বামী স্ত্রী নই, এসব করবেন না, এবং তাকে চড় মেরে সরাতে চায়। কিন্তু এডিসন আবারও সিডনির ওপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে বেলা এডিসনকে খুঁজতে খুঁজতে সিডনির ঘরের সামনে আসে এবং তার ঘরে ঢুকতে চায়, কিন্তু এডিসনের গার্ডরা বেলাকে সেই ঘরে ঢুকতে দেয় না। বেলা ঠিক করে এর বদলা সে নেবেই। এবার রাতের বেলা এডিসন হঠাৎই সিডনিকে জেনি জেনি বলে ঘুমের ঘোরে জড়িয়ে ধরে এবং তখনই সিডনি এডিসনের গলার লকেটটা দেখতে পায় এবং সে বুঝতে পারে এটাই তার ছোটবেলার ভালোবাসা এডি। এবার সকালবেলা ওষুধের ঘোর কেটে যায় এবং এডিসন ঘুম ভেঙে দেখে সে সিডনির রুমে। সে মনে করার চেষ্টা করে যে কাল রাতে সে কি করেছিল। তখনই সেই ঘরে বেলা ঢোকে এবং তাদেরকে একসাথে দেখে বেলা অবাক হওয়ার অভিনয় করে। এডিসন বলে যে আমি কিছু জানি না কাল রাতে কি হয়েছে, আমার কিছুই মনে নেই, তুমি আমাকে ভুল বুঝো না। এবার তখনই একজন ডক্টর আর নার্স সেখান দিয়ে কথা বলতে বলতে আসছিল এবং তারা বলে যে গতকাল সিডনি নার্সের কাছে গেছিল এবং সে কিছু উত্তেজনামূলক ওষুধ নার্সের কাছে চেয়েছে। সিডনি নাকি নার্সকে বলেছে যে তার হাজবেন্ডের সাথে তার একটু ঝামেলা চলছে, তাই তারা একটু ইন্টিমেট হতে চায়, তাই জন্য নার্সও তাকে এই পিলগুলি দিয়ে দেয়। এই কথা শুনে এডিসন সিডনির ওপর চেঁচাতে থাকে। সিডনি বলে যে আমি কিছুই করিনি, আমি এই নার্সকে চিনিও না। এডিসন বলে যে তুমি যে এরকম একটা মেয়ে আমি জানতাম না। তুমি কি ভেবেছো আমরা যদি ক্লোজ হয়ে যাই আমি তোমাকে ডিভোর্স দেব না? সিডনি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে যদি আমি তাই চাইতাম তাহলে আমি কাল রাতে তোমাকে ঠেলে সরিয়ে দিতাম না। এডিসন ভাবে যে হ্যাঁ, এই কথাটা তো সত্যি। সিডনি কাল তাকে সরানোর চেষ্টা করছিল। তখনই বেলা সিডনির ড্রয়ার খুলে ওষুধের একটি কৌটো বার করে এবং বলে যে এটা তাহলে এখানে কি করে এলো। সিডনি বুঝতে পারে এসব পুরোটাই বেলার চাল। সে বলে যে এইবার বুঝেছি, পুরো ঘটনা তুমিই সাজিয়েছ। বেলা সঙ্গে সঙ্গে ভয় পাওয়ার এবং পাগলের মতো অ্যাক্টিং করতে থাকে। সিডনি বলে যে ওর কোনো মানসিক সমস্যা নেই, ও পুরোটাই অ্যাক্টিং করছে। তখনই এডিসন তাকে এক চড় মারে এবং বলে যে তোমাকে আমি সাবধান করছি, তুমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করো আর ওর যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার বাবা যেখানে, তোমাকেও সেখানে পাঠাবো। আর জেলে পঙ্গুদের কিভাবে ট্রিট করে সেটাই হচ্ছে দেখার বিষয়। সিডনি বলে যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো।
এডিসন বলে যে কেন বলবো না, বেলার সাথে কথা বলার সময় তোমার গলার টোন তুমি ঠিক রাখবে। সিডনি বলে যে এই এডিকে তো আমি চিনতাম না, এবং তার মনে পড়ে ছোটবেলায় তারা কথা দিয়েছিল তারা বড় হয়ে একে অপরকে বিয়ে করবে। এডিসন বলে যে কাল আমি যা যা বলেছি সবার সামনে সেটা ভুলে যাও, ওটা একটা লোক দেখানোর শো ছিল। তোমার মতো বিকলাঙ্গকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। সিডনি বলে যে বিকলাঙ্গ, এবং তার মনে পড়ে এডিসনকে বাঁচানোর জন্যই ছোটবেলায় সে গুন্ডাদের হাতে মার খেয়েছিল, এবং তখনই সেই আঘাতের জন্যই সে চিরকালের জন্য পঙ্গু হয়ে যায়। সিডনি বলে যে এডিসন, এই কথাটা অন্য কেউ বললে আমি মেনে নিতাম, কিন্তু তুমি না। তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না? আমার এই পাগুলো তোমার জন্যই আজ অকেজো হয়ে গেছে। বেলা বুঝতে পারে যে যদি সিডনি এখনই সত্যি কথা বলে দেয় তাহলে তার সব নাটক জলে যাবে। তাই জন্য সে আবারও পাগলের মতো অ্যাক্টিং করতে করতে অজ্ঞান হয়ে যায়। এডিসন সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সিডনি মনে মনে ভাবে যে এডি, তুমি হয়তো এখন শুধুমাত্র বেলাকেই ভালোবাসো। সিডনি বা 17 বছর আগের সেই জেনিকে তুমি হয়তো ভুলেই গেছো। আসলে সিডনিও কিন্তু জানতো না যে বেলা জেনি সেজেই এডিসনের কাছে এসেছে। অন্যদিকে এডিসন বেলার কেয়ার করছিল। এডিসন তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বেলা বলে যে তাহলে কি ও আমাদের সাথে আর বাড়ি ফিরবে না? এডিসন বলে যে না, ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর ওর কোনো পরিবারও নেই, তাই আমার একটা রেসপন্সিবিলিটি আছে। বেলা বলে যে আচ্ছা, ও তোমার রেসপন্সিবিলিটি, তাহলে আমি তোমার কি? এডিসন বলে যে আমি তোমাকে বিয়ে করব। এবার বেলা মনে মনে ভয় পায় যে যদি এডিসন সত্যিটা জেনে যে আসলে সিডনি হলো জেনি তাহলে কি হবে। তাই সে ঠিক করে যে যে করে হোক সিডনিকে তাড়াতেই হবে। এবার পরবর্তী দৃশ্যেই আমরা দেখতে পাই তারা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে, এবং আমরা বেলাকে দেখতে পাই। সে এডিসনের স্টাডিতে বসে বসে ভাবছিল যে কিভাবে সিডনিকে বাড়ি থেকে তাড়ানো যায়। এমন সময় সেক্রেটারি ওয়াং সেখানে আসে। বেলা বলে যে কি, অফিস টাইমে তুমি এখানে কেন? তখনই কাছ দিয়ে দুজন কর্মচারী যাচ্ছিল। ফলে ওয়াং বেলার মুখ চেপে ধরে এবং বলে যে স্টাডির বাইরে যেন আমাদের আওয়াজ না যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কারণ এই স্টাডিতে কারোর আসা বারণ ছিল, এটা শুধুমাত্র এডিসনই ব্যবহার করত। বাইরে কর্মচারীগুলি কথা বলছিল যে কি দেখে যে এডিসন বেলার মতো একটা ডাইনিকে পছন্দ করলো, এর থেকে তো সিডনি বিকলাঙ্গ হলেও ভালো। তখনই তাদের মধ্যে একজনের মনে হয় যে স্টাডিতে কারো আওয়াজ শুনলাম, এবং সে দেখতে যায় যে স্টাডিতে কেউ আছে কিনা। কিন্তু দরজা অব্দি গিয়ে তারা আবার ফিরে আসে। তারা চলে গেলে ওয়াং বলে যে আমাদের এখানে কেউ দেখলে কি হবে বুঝতে পারছো? বেলা বলে যে আমার কিছুই হবে না, কারণ আমি এডিসনকে কেঁদে কেঁদে যা বলবো ও তাই বিশ্বাস করবে। কিন্তু তুমি ওর স্টাডিতে একা একা কি করছিলে? তুমি কি কিছু চুরি করতে এসেছো? ওয়াং বলে যে না, বসই আমাকে একটা ফাইল আনতে পাঠিয়েছে, সেটাই আমি আনতে এসেছিলাম। তোমার প্রবলেম হলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। বেলা বলে যে তাই, তাহলে এক্ষুনি আমি এডিসনকে কল করে জিজ্ঞাসা করছি যে তোমাকে সত্যিই পাঠিয়েছে কিনা। কিন্তু বেলা এডিসনকে কল করতে গেলেই ওয়াং খুব ভয় পেয়ে যায় এবং বলে যে কল করো না, তুমি কি চাও বলো। বেলা বলে যে আমি বেশি কিছু চাই না, আমি চাই তুমি সিডনিকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও। ওয়াং বলে যে সরিয়ে দেব? কখনো না, আমি কখনোই কারো প্রাণ নিতে পারবো না, স্পেশালি এমন কারুর যার প্রতি এডিসনের ভালোবাসা আছে। বেলা চেঁচিয়ে ওঠে যে না, এডিসন ওর কেয়ার করে না। এবং তখনই ওয়াং বলে যে আচ্ছা, তাহলে এডিসন কেন এখনো ওকে ঘর থেকে বার করে দেয়নি? উত্তরটা তোমারও জানা আছে। আর তুমি তো এডিসনকে বলেছো যে তোমার মানসিক সমস্যা। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার কোনো মানসিক সমস্যা আছে। সেটাও তো মিথ্যে নাকি? বেলা বলে যে হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, কারণ আমি চাই যে এডিসন আমার কেয়ার করুক। বেলা বলে যে আমি যতদূর জানি কিছুদিন ধরে কোম্পানির কিছু সিক্রেট ট্রেড পলিসি কেউ লিক করে দিচ্ছে। সেক্রেটারি ওয়াং, সেটা তুমি নয় তো? সেক্রেটারি ওয়াং বলে যে আমিও এটা জানি যে তুমি আসল জেনি না, আর তাই জন্যই তুমি সিডনিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এত আগ্রহী। আচ্ছা, এডিসন যদি জানতে পারে যে তুমি নকল জেনি সেজে বসে আছো আর আসল জেনিকে বুলি করছো, তাহলে তোমার কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? বেলা চেঁচিয়ে ওঠে যে না, আমি আসল জেনি। এবং তখনই ওয়াং বলে যে সিডনি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিল সেই দিনই আমি ওর গলায় ওই লকেটটা দেখেছিলাম। সুতরাং আমরা দুজনই সমান সমান দোষী। তুমি আমার সিক্রেট লুকাবে, আমি তোমার সিক্রেট লুকাবো, এটাই আমাদের ডিল। কিন্তু তারা জানতো না যে তাদের এই কথাবার্তা একজন সব শুনেছিল, এবং সে সবটা রেকর্ড করেছিল। আর সেইটা ছিল এই বাড়িরই কর্মচারী অ্যালিস। অন্যদিকে আমরা সিডনিকে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে সিডনি আসলে প্রেগনেন্ট হয়ে গেছিল।
কিন্তু সে এই কথা এডিসন বা কাউকেই জানায়নি। সে চেয়েছিল সে বাচ্চাটিকে একাই মানুষ করবে। সেই সময় অ্যালিস সেখানে আসে এবং হসপিটালে যে সমস্ত আইটেম জমা ছিল সেগুলো এনে সিডনিকে দেয়। অ্যালিস যেহেতু বেলা আর ওয়াংয়ের সব কথা শুনেছিল, সে জানতো যে সিডনির বিপদ হতে পারে। অ্যালিস তাই সিডনিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমার এর পরের প্ল্যান কি? এবং সিডনি তাকে বলে যে আমার ইচ্ছা আছে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজে একা একটা ফ্যামিলি তৈরি করার। এবং এই কথা শুনে অ্যালিসের কিছুটা শান্তি হয় যে তাহলে হয়তো সিডনি বেঁচে যেতেও পারে। এবার তখনই ওই সমস্ত জিনিসের মধ্যে সিডনি দেখে যে তার লকেটটা নেই। এবার তখনই ওখানে বেলা আসে এবং সে অ্যালিসকে চলে যেতে বলে। বেলা বলে যে সিডনি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন? সিডনি বলে যে আমি তাড়াতাড়ি চলে যাব। বেলা বলে যে সত্যিই কি তুমি যাবে, নাকি তুমি এডিকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে থেকে যেতে চাইছো? সিডনি বলে যে বেলা, সবাইকে নিজের মতো গোল্ড ডিগার ভেবো না। বেলা বলে তাই নাকি? নাকি তুমি নিজের এডিকে খোঁজার জন্য এই বাড়িতে পড়ে আছো? এবং এই বলে বেলা সিডনিকে তার সেই লকেটটা দেখায়। সিডনি বলে যে ওটা ফেরত দাও, ওটা আমার। এবং বেলা বলে যে তোমার, কিন্তু এখন তো এটা আমার হাতে। শুধু এই লকেটটা না, এখন এডিসনও আমার। সিডনি এই কথা শুনে বলে যে হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, এডিসন তোমাকেই ভালোবাসে, তাই লকেট ফকেট আমার আর দরকার নেই, ওটা তোমার কাছেই রেখে দাও। এবার বেলা ভাবে যে এইভাবে তো তার প্ল্যান কাজ করবে না এবং সে আরো বেশি করে সিডনিকে ইনস্টিগেট করতে থাকে। বেলা বলে যে তুমি জানো এডিসন কেন আমাকে ভালোবাসে? কারণ ও কারুর খোঁজ করছে। তোমার বিয়ের প্রথম রাতে যে ঘরে তুমি ছিলে, যে ড্রেসটা আমি তোমাকে পরতে দিয়েছিলাম, সেগুলো সব জেনির জন্য রাখা ছিল। কিন্তু ও তো জানে না যে তুমিই আসল জেনি। আমি ওকে এই রিংটা দেখাই, তাই ও জানে যে আমিই জেনি। আর ও তাই জন্য আমাকে বিয়ে করবে। তোমার এই লকেটটা লাগলে তুমি নিয়ে নাও। এই বলে বেলা সিঁড়ির কাছে যায়। সিডনিও রেগে গিয়ে লকেটটা নেওয়ার জন্য তার পিছু পিছু যায় এবং পুরোটাই বেলার প্ল্যানের একটা অংশ ছিল। বেলা তখনই দেখে যে এডিসন ওপরে আসছে এবং বেলা এমন অ্যাক্টিং করে যাতে মনে হয় যে সিডনি তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বেলা চেঁচিয়ে ওঠে যে সিডনি, আমাকে ঠেলা মেরো না, এবং সে ইচ্ছা করে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। এডিসন তাই দেখে ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে তার ঘরে নিয়ে যায়। সিডনি এডিসনকে বোঝানোর চেষ্টা করে যে এই পুরোটাই ওর নাটক, আমি ওকে ঠেলে ফেলিনি। আমি যদি তোমাকে বলি ও আসল জেনি না। এডিসন তার কোনো কথাই বিশ্বাস করে না এবং চলে যায়। এই সবের মধ্যে লকেটটা সিঁড়িতে পড়ে গেছিল। সিডনি সেটা তুলে নেয় এবং ঠিক করে যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তখনই এডিসন তাকে ডেকে পাঠায় এবং বলে যে বেলার কাছে ক্ষমা চাও। সিডনি বলে যে আমি ওকে ছুঁয়েও দেখিনি, তো আমি কেন ক্ষমা চাইবো? এডিসন চেঁচিয়ে ওঠে এবং খুবই বাজেভাবে বলে যে আমি নিজের চোখে দেখেছি তুমি ওকে ঠেলে ফেলে দিয়েছো। সিডনি তখন রিংটা দেখিয়ে বলে যে আমি শুধু আমার রিংটা ফেরত নিতে চাইছিলাম। এই কথা শুনে এডিসন অবাক হয় এবং বলে যে তোমার রিং? এবং সিডনি বলে যে হ্যাঁ, এটাই আমি হসপিটালে খুঁজছিলাম, তাই জন্যই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার জিনিসগুলি কোথায়। বেলা চেঁচিয়ে ওঠে এবং বলে যে মিথ্যাবাদী, ওটা আমার রিং। সিডনি তখন বলে যে জেনি আর এডির সম্পর্ক শুধুমাত্র এই রিংয়ের ওপর নির্ভরশীল না। তুমি এই রিংটা চুরি করতেই পারো, কিন্তু আমাদের অতীত, আমাদের স্মৃতি, সেগুলো চুরি করতে পারবে না। এডিসন বলে যে হ্যাঁ, আমি খুব ভালো করেই চিনতে পারবো যে কে আমার আসল জেনি আর কে নয়। সিডনি তখন তাদের অতীতের কথা বলতে শুরু করে। সিডনি বলে যে র্যাবিট আমার সবচেয়ে ফেভারিট অ্যানিমেল ছিল, তাই জন্য তুমি আমাকে কাঠ দিয়ে ওই র্যাবিট পুতুল বানানো শিখিয়েছিলে। ওইগুলো আমরা ওই রেড বিন টাউনেই বিক্রি করতাম, আর যে টাকাটা পেতাম সেটা দিয়ে আমি টাংগুলো খেতে চাইতাম। কিন্তু তুমি কখনোই আমাকে টাংগুলো খেতে দিতে না। তুমি বলতেই যে এই টাকাটা আমাদের অনাথ আশ্রমে নিয়ে যাওয়া উচিত। এডিসনের মনে পড়ে যায় সত্যিই তো ছোটবেলায় এই ঘটনাগুলিই হতো। সে বুঝতে পারে যে সিডনি হচ্ছে আসল জেনি। কিন্তু তখনই বেলা বলে ওঠে যে তুমি কি ভুলে গেলে প্রথম র্যাবিট পুতুল বানানোটা তুমিই আমাকে শিখিয়েছিলে নিজের হাতে ধরে। আর সেই দিন তোমার হাতও কেটে গেছিল। তোমার হাত কেটে যাওয়ায় আমি তোমার জন্য ব্যান্ডেড আনতে গেছিলাম। তুমি আমাকে একা যেতে দাওনি, তাই জন্য তুমিও আমার সাথে যাচ্ছিলে। এবং তখনই ওই বাচ্চা পাচারকারী গুন্ডাগুলো আমাদের ওপর অ্যাটাক করে। এডিসন কনফিউজড হয়ে যায় যে কে আসল কথা বলছে। সিডনি তখনই বলে যে কিন্তু আমরা পালিয়ে জঙ্গলে চলে গেছিলাম, তুমি অজ্ঞান হয়ে গেছিলে। তোমাকে বাঁচানোর জন্য আমি ওদেরকে ডিস্ট্র্যাক্ট করতে চাই, আর তাই জন্যই আজকে আমার পায়ের এই অবস্থা। বেলা তখনই চেঁচিয়ে উঠে বলে যে মিথ্যাবাদী, গুন্ডারা তোমার পা ভাঙেনি।
ওরা আমাকে প্রচুর মেরেছিল, কিন্তু আমার পা কখনোই ভাঙেনি, কারণ ওরা জানতো যে বিকলাঙ্গ বাচ্চাদের কোনো দাম পাওয়া যাবে না। এবং এডিসনের মনে হয় যে হয়তো বেলাই সত্যি কথা বলছে, বেলাই আসল জেনি। এবার তখনই সেক্রেটারি ওয়াং সেখানে আসে এবং দরকারি কাজে এডিসনকে ডেকে নিয়ে যায়। এডিসন চলে গেলে সিডনি বেলাকে বলে যে তুমি আমাদের ব্যাপারে এত সব কি করে জানলে, এবং বেলা বলে যে তুমি সেটা গেস করো। বেলা বলে যে আজকে আমি তোমাকে একটা শেষ শিক্ষা দেব। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াং এডিসনকে বলে যে এই কোম্পানি থেকে যেই সমস্ত ইনফরমেশন লিক হচ্ছে সেটা আসলে সিডনিই করছে। তখনই লনে বেলা আবারও ভিকটিমের মতো কাঁদতে কাঁদতে ছুটে আসে। সে বলে যে সিডনি আমার আংটিটা নিয়ে নিচ্ছে। এডিসন বেলাকে যত্ন করে ওঠায় এবং সিডনিকে বলে যে তুমি এত ভালো অ্যাক্ট্রেস আমি জানতাম না। আমার লোকেরা তোমার বাড়ি থেকে আমার ছোটবেলার রেকর্ডস পেয়েছে, সেটা কি করে পেল? এবং সে একটা ভয়েস রেকর্ডিংও শোনায়, যেখানে সিডনি বলছে যে ওর ছোটবেলার সব তথ্য আমি জেনে গেছি। এবার এর সাথে একটু ইমোশনাল ড্রামা মিশিয়ে দেবো, আর কেঁদে কেঁদে বললেই ও সবকিছু বিলিভ করে নেবে। অর্থাৎ এডিসন এখানে বলতে চাইছে যে সিডনি পুরোটাই প্ল্যান করে এই বাড়িতে এসেছিল। অর্থাৎ সিডনি নকল জেনি হওয়ার অভিনয় করছে। সিডনি বলে যে এগুলো সব মিথ্যে, এগুলো ফেক ভয়েস রেকর্ডিং, এগুলো সব বেলা করেছে, বিশেষ করে আমিই আসল জেনি। এডিসন তাকে মিথ্যাবাদী বলে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। ফলে সিডনি পেটে প্রচণ্ড ব্যথা পায়। এবার যেহেতু সে প্রেগনেন্ট ছিল, তাই এটা তার পক্ষে খুবই বিপজ্জনক ছিল। সে এডিসনকে বলে যে তুমি যেটা করছো তার জন্য তুমি খুব পস্তাবে। এডিসন বলে যে তোমাকে এই পরিবারে ঢুকিয়েই আমি পস্তাচ্ছি। আসলে এই পুরো প্ল্যানটা ওয়াং আর বেলা মিলে করেছিল। একদিকে বেলাও চাইতো তার জীবন থেকে সিডনিকে সরাতে, অন্যদিকে ওয়াং কোম্পানিতে যে গন্ডগোলগুলি করতো সেটাও কারো ঘাড়ে চাপানো তার পক্ষে খুবই জরুরি ছিল। এই জন্য তারা দুজনে মিলে প্ল্যান করে তারা সিডনিকে ফাঁসাবে। ওয়াং বলে যে সিডনিকে ওর বাবা আসলে এখানে পাঠিয়েছিল আমাদের কোম্পানির উপর স্পাই করার জন্য, এবং ও আসার পর থেকেই আমাদের কোম্পানির ট্রেড সিক্রেট লিক হয়ে গেছে, আমাদের প্রচুর টাকা লস হয়েছে, আমাদের ইম্পর্টেন্ট অনেক প্রজেক্ট হাতছাড়াও হয়েছে। সিডনি বলে যে আমি তো কোনোদিন অফিসেই যেতাম না, তো আমি কি করে তোমাদের কোনো সিক্রেট লিক করব? এবং তখন ওয়াং বলে যে অফিসে যাওয়ার তো কোনো দরকার নেই, সবাই জানে যে এডিসনের স্টাডিতেই সব ইম্পর্টেন্ট সব কিছু রাখা থাকে, তুমি সেখান থেকেই এইসব করেছো। আর তাছাড়া তোমার সিস্টেমেই কিছু ফাইলও পাওয়া গেছে যেটা থেকে প্রমাণ হয় যে তুমি এর পিছনে দায়ী। আমি পুলিশ ডেকেছি, এক্ষুনি পুলিশ আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। এডিসন তখন প্রচণ্ড রেগে বলে যে আমি দেখবো যাতে তুমি জেলে পচে পচে মরো, তোমার জীবন যেন নরক হয়ে যায় সেই দায়িত্ব আমি নেব। সিডনি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে এরকম করো না, আমি কিছুই করিনি, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমার জন্য আমাদের বাচ্চার জীবন তুমি নষ্ট করে দিও না। এডিসন সেই কথাও বিশ্বাস করতে চায় না এবং তাকে মিথ্যাবাদী বলে। সিডনি বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো, তাহলেই তো বোঝা যাবে। বেলা তখন বলে যে হসপিটালের কথা বলে তুমি কি তোমার অ্যারেস্টটা পিছোতে চাইছো? হসপিটালে যাওয়ার মতলব করে তুমি কি পালাতে চাইছো? সিডনি প্রচণ্ড কষ্টে চেঁচিয়ে ওঠে যে বেলার জন্য এই সব কিছু হচ্ছে। এডিসন বলে যে তুমি এখনো বেলাকে দোষ দিচ্ছ। এই বলে সে আবারও সিডনিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। সিডনি কাঁদতে থাকে যে আমার বাচ্চাটাকে বাঁচাও, দয়া করো, আমি ভিক্ষা চাইছি, কেউ আমাকে সাহায্য করো। কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সিডনির মনে পড়ে ছোটবেলায় সে নিজের জীবনের বাজি রেখে এডিসনকে বাঁচিয়েছিল, কিন্তু তার প্রতিদান সে আজকে পেল। তখনই সে দেখে তার পেটে রক্ত, অর্থাৎ তার ম্যারেজ হয়ে গেছে। এই সব ঘটনা এতক্ষণ অ্যালিস সবটাই দেখছিল, তাই জন্য সে তাড়াতাড়ি ছুটে আসে সিডনিকে সাহায্য করার জন্য। কিন্তু সিডনি ততক্ষণে শোকে দুঃখে পাগল হয়ে গেছিল। এরপর আমরা পরবর্তী সিনে দেখতে পাই এডিসন তার সমস্ত কর্মচারীদের বলে সিডনিকে যত তাড়াতাড়ি সম্ভব আমার চোখের সামনে থেকে সরাও। তখনই অ্যালিস এগিয়ে আসে এবং সে সাহস করে বলে যে এই ওয়াং আর বেলাই হচ্ছে মিথ্যাবাদী। আমি সব শুনেছি ওদের প্ল্যান, ওরা স্টাডিতে প্ল্যান করেছিল যে কিভাবে ওরা সিডনিকে ফাঁসাবে। তখনই ওয়াং এগিয়ে আসে এবং বলে যে তুমি মিথ্যা বলছো, তুমি নিশ্চয়ই অন্য কাউকে শুনেছো। এবং অ্যালিস বলে যে আমার কাছে প্রমাণ আছে, এবং সে ভয়েস রেকর্ডিংগুলি শুনিয়ে দেয়, যেখানে ওয়াং আর বেলা দুজনের গলায় শোনা যাচ্ছিল। তার আলোচনা করছিল কিভাবে তারা সিডনিকে স্পাই হিসেবে প্রমাণ করবে। বেলা তখনই তার থেকে ফোনটা কেড়ে নিতে যায় এবং বলে যে ও মিথ্যা কথা বলছে, সিডনি ওকে পাঠিয়েছে। কিন্তু এডিসন বেলাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়।
অ্যালিস দেখায় যে তার কাছে ভিডিও ফুটেজও প্রমাণ হিসেবে রয়েছে যে বেলা আর ওয়াং কথা বলছে। এবার প্রমাণ হয়ে যায় যে আসল দোষী কারা। এবং তখনই বেলা আর ওয়াং একে অপরকে দোষারোপ করতে শুরু করে। বেলা বলে যে সবকিছু ওয়াং এর প্ল্যান, ওই আমাকে এসব করতে বলেছে। এবং ওয়াং বলে যে না, বেলাই হচ্ছে আসল ডাইনি, ওই আমাকে এসব করতে বলেছে সিডনিকে দূর করার জন্য। এবং তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। ওয়াং বেলার গলা টিপে ধরে এবং তাকে প্রায় মেরে ফেলতে যায়। তখনই বেলা একটি ছুরি ওয়াংয়ের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু ওয়াং নিজে মরার আগে বেলার গলায় সেই হাড়ের দড়িতে দিয়েই ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। অর্থাৎ যে লকেটের জন্য, যে রিংয়ের জন্য এত কিছু, সেইটার জন্যই আলটিমেটলি বেলার মৃত্যু হয়। এবং তারপর ওয়াংও মারা যায়। অর্থাৎ যে দুজন সবচেয়ে বড় দোষী ছিল তাদেরকে পুলিশ শাস্তি দেওয়ার আগে তারা নিজেরাই নিজেদের শাস্তি দিয়ে ফেলে। এবার এডিসন তাড়াতাড়ি ছুটে যায় আসল জেনি অর্থাৎ সিডনির কাছে। সে দেখে যে সিডনি একটি দোলনায় বসে আছে এবং তার হাতে একটি ছুরি। সে একটা ট্রমার মধ্যে রয়েছে। এডিসন সঙ্গে সঙ্গে নিজের গালে চড় মারতে থাকে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার খুবই ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারিনি। এডিসন পাগলের মতো কাঁদতে থাকে এবং বলে যে কখনো আর এরকম হবে না। জেনে তাকে বলে যে তুমি একবারের জন্য আমাকে বিশ্বাস করতে পারলে না। এডিসন তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি তোমাকে প্রমিস করছি আমরা সারা জীবন একসাথে থাকবো, এই ভুল আর আমি করব না। সিডনি তাকে জড়িয়ে ধরে এবং বলে আমাদের একসাথে কোনো ভবিষ্যৎ নেই। এবং সে ছুরিটা নিজের পেটে ঢুকিয়ে নেয়। এডিসন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ওই অ্যাক্সিডেন্টের পরেও জেনি বেঁচে গেছিল। কিন্তু এডিসন পুরোই পাগল হয়ে গেছে। তার মাথার আর কোনো ঠিক নেই। সে কেবলমাত্র তার মাঠে সেই র‍্যাবিট আর রিং নিয়েই খেলা করে চলেছে এবং সবকিছু এখন জেনিই সামলাচ্ছে। এডিসন যা করেছে এতদিন, যা যা অন্যায় করেছে, তার শাস্তি হয়তো এটাই ছিল। আর এখানেই আমাদের ড্রামা শেষ হয়। তো তোমাদের কি মনে হয়, এডিসনের কি এই শাস্তিটা প্রাপ্য ছিল? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এইরকম আরও চাইনিজ ড্রামা দেখতে হলে তোমরা কিন্তু এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ আর কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে